পজিটিভ বার্তায় সবাইকে স্বাগত। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, আমাদের এই মোটো নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি এবং বিভিন্ন রকম পজিটিভ ভাইবস, সমাজের বিভিন্ন রকম পজিটিভিটি বারংবার আপনাদের সামনে নিয়ে আসছি। আজ আমরা আছি সোনারপুরে জ্যোতির্ময় পাবলিক স্কুল। প্রায় 20 বছর ধরে জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরে কিন্তু একদম বলতে গেলে অনেক পুরনো স্কুল। 20 বছর কিন্তু অনেকটা সময়, এবং একমাত্র সোনারপুর নয়, বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে জ্যোতির্ময় পাবলিক স্কুল যেমন নর্থ বেঙ্গল, সেরকম কলকাতা শহরের একদম প্রাণকেন্দ্রে নিজের জায়গা, নিজের স্থান করে নিয়েছে। আমরা আছি জ্যোতির্ময় পাবলিক স্কুলের ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর পার্থসারথী গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে। আসুন ওনার সাথে কথা বলে নিই। জ্যোতির্ময় পাবলিক স্কুল, সিবিএসসি স্কুল যেভাবে কেটার করে বিভিন্ন রকম স্টুডেন্টদের, ওনার এই স্কুলিং করা এবং বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন রকম ব্রাঞ্চ, বিভিন্ন জায়গায়, একদম মিনাখা ক্যানিং থেকে শুরু করে নর্থ বেঙ্গল, সব কিছুতে, সাগর থেকে পাহাড়, সব জায়গায় জ্যোতির যে দ্যুতি, সেই দ্যুতি কিন্তু উনি বারংবার ছড়িয়েছেন। কি বলেন ডক্টর গাঙ্গুলি, ওনার কাছ থেকে জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার স্যার, জ্যোতির্ময় পাবলিক স্কুল সোনারপুরে 20 বছর আগে স্থাপিত হয়েছে এবং জ্যোতির্ময়ের দ্যুতি কিন্তু একদম পাহাড় থেকে সাগর, নর্থ বেঙ্গল থেকে একদম ক্যানিং, সব জায়গাতেই জ্যোতির্ময়ের জ্যোতি ছড়িয়েছেন। এই যে এইভাবে বিভিন্ন জায়গায়, মানে শুধুমাত্র শহর কেন্দ্রিক না, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় যে স্কুলিংয়ের ব্যাপারটাকে আরও মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং সিবিএসসি স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুল, এই ইংলিশ মিডিয়াম সিবিএসসি স্কুলের যে পঠন পাঠনের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার এই ধরনের চিন্তা ভাবনা হঠাৎ মানে আপনার মনের মধ্যে এই আলোড়ন আসলো কী করে? অ্যাকচুয়ালি যদি সত্যি করে বলতে হয়, আমার জীবনটা শুরু কিন্তু গ্রাম থেকে। আমি এই সোনারপুরেই আমার জন্ম, এবং ন্যাচারালি ছোটোবেলায় পড়াশোনার জন্য আমার বাবা মা তারা একটু দূরদর্শী ছিলেন, যার জন্য আমাকে ওনারা তখনকার দিনেই চেষ্টা করেছিলেন একটা ইংরেজি মাধ্যমে পঠন পাঠন হয় এরকম একটা স্কুলে দেওয়ার। তো সেই সময় সোনারপুরে সেরকম কোনো স্কুল ছিল না। তো নিকটবর্তী স্টেশন হচ্ছে বালিগঞ্জ, তো ওই বালিগঞ্জের কাছে সাউথ পয়েন্ট স্কুল ছিল। তো আমাকে বাবা সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস 2-তে ভর্তি করেন। তো তখন আমি যখন পড়াশোনা করতাম এবং পাড়ায় ফিরে আসতাম, দেখাশোনা করতাম, তো আমি দেখতাম যে আমার চেয়ে অনেক বেশি মেধাবী অনেক ছাত্রছাত্রী আছে, তারা আমার বন্ধু ছিল। কিন্তু যেহেতু আমার একটা এক্সপোজার শহরে হতো, এবং আমি জানি না সাউথ পয়েন্টের জন্য কি ইংলিশ মাধ্যমে পড়াশোনা করার জন্য একটা স্মার্টনেস আমার মধ্যে ডেভেলপ করেছিল, যেটা আমাকে একটা লিডারশিপ রোলে আমার বন্ধুবান্ধবদের মধ্যেই আমি একটু লিডার হয়ে যেতাম। যে কোনো ব্যাপারেই ওরা আমার একটা মতামত, বা আমাদের ধরুন খেলা হবে, হ্যাঁ এখন ফুটবল খেলবো না ক্রিকেট খেলবো, সেটাও মোটামুটি আছে চন্দন, মানে আমার ডাকনাম চন্দন, সোনারপুরে আপনি আমাকে ওখানে চন্দন বলেই চিনবেন। তো কি বলে, তো ওই ঠিক করবে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটা কিন্তু আমার মধ্যে কোনো ক্যালিবার ছিল না অ্যাজ, এটা জাস্ট আমার এই মানে এক্সপোজার, একটা স্ট্রাকচার, ডিসিপ্লিন জায়গা, একটা ঝাঁ চকচকে স্কুল। আমি রোজ ট্রেনে করে যেতাম। প্রথম দিকে আরও আমাদের এখান থেকে যারা যেত তাদের সঙ্গে যেতাম, বাবা ঠিক করে দিয়েছিল। পরের দিকে ক্লাস 4 থেকে আমি একাই যেতাম ট্রেনে। তো সেই একা যাতায়াত করার যে একটা ধরুন এক্সপিরিয়েন্স, এবং স্বাবলম্বী হওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, তো সেই জিনিসগুলোর থেকে নিশ্চয়ই আমার মনের মধ্যে, মানে আমার মধ্যে কোথাও একটা এসছিল, যার থেকে আমি সেইটার থেকেই আমার তখনই মনে হতো যে, তারপরে যখন বড় হলাম একটা জিনিস, তারপরে এখন চাকরি করতে করতে মানে পশ্চিমবঙ্গের বাইরেই আমি বেশিরভাগ সময়
চাকরি করেছি, তারপরে যখন বিজনেসও করেছি, ওয়েস্ট বেঙ্গলে যেমন করেছি, ভারতের অন্যান্য জায়গাতেও করেছি, এবং সাবসিকুয়েন্টলি পৃথিবীর বহু জায়গাতেই আমি ভ্রমণ করেছি এবং কাজ করেছি। আমার বিজনেসের পরিধি 26টা দেশের রয়েছে এখন। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে, আমি একটা জিনিস দেখেছি যে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মানুষ একটা ভাষা শিখলেই তার কিন্তু পড়াশোনার শেষ একদম রকেট সায়েন্স অবধি করতে পারে। সেটা রাশিয়াতে রাশিয়ানরাই বলুন, বা ফরাসি দেশে ফরাসিরাই বলুন, ফ্রান্সে ওরা খালি ফ্রেঞ্চ ভাষা শিখলেই আপ টু রকেট সায়েন্স পড়তে পারে। জাপানে জাপানিজরাও তাই, চায়নায় চাইনিজরাও তাই, বিলেতে ব্রিটিশরাও তাই, খালি ইংরেজি শেখে। কিন্তু আমাদের দেখুন বাংলাও শিখতে হয়, উড়িয়াও শিখতে হয়, তামিলও শিখতে হয়, মহারাষ্ট্র শিখতে হয়, মারাঠি ভাষা শিখতে হয়, নানান রকম ভার্নাকুলার ভাষা আমরা শিখি যে এখানে। তারপরে আমাদের হিন্দিও শিখতে হয় আমাদের রাষ্ট্রভাষা বলে, এবং সাবসিকুয়েন্টলি আমাদেরকে ইংরেজির হাত ধরতে হয়। কেন? আমাদের উচ্চতর যে শিক্ষাটা, মানে হায়ার এডুকেশনটা কিন্তু ইংরেজি মাধ্যমেই। অর্থাৎ ডাক্তারি পড়তে গেলে ভারতবর্ষের যে কোনো নাগরিককে তাকে কিন্তু ইংরেজিতেই পড়তে হবে, বাংলায় পড়ার উপায় নেই। তো এই যে মাইগ্রেশনটা, এটা কিন্তু সবাই পেরে ওঠে না, যার জন্য আমার মনে হয়েছে যে সমান সুযোগ পাচ্ছে না মানুষ। অর্থাৎ যারা ইংরেজি মিডিয়ামে পড়ছে আর যারা ইংরেজি মিডিয়ামে পড়ছে না, এদের মধ্যে একটা মানে বিভাগ তৈরি হচ্ছে। এদের বলা চলা, ভাবা চিন্তা, এক্সাম্পল, বিভিন্ন জিনিসপত্র দেখা, মানে সোশ্যাল লাইকিংস ডিসলাইকিংসগুলো ডেভেলপ করে যাচ্ছে একটা ডিফারেন্ট ওয়েতে। এতে একটা গ্রেট ইন্ডিয়ান ডিভাইড তৈরি হচ্ছে, মানে গ্রাম আর শহরের মধ্যে একটা বড় বৈষম্যের জায়গা তৈরি হচ্ছে। বা অর্থনৈতিকভাবে যারা মানে ভালো প্রতিপত্তি জায়গায় আছে তারা একরকম পাচ্ছে, আর যাদের অর্থনৈতিক স্বাবলম্বন নয়, তারা মানে দে আর নট স্বাবলম্বী অর্থনৈতিকভাবে, তারা সেই এডুকেশনটা পাচ্ছে না। তো এটা আমার মনে হচ্ছে যে এটা ঠিক জিনিস নয়। মানে স্বাধীনতার 75 বছর পরেও আমার মেয়ে ইংরেজি মিডিয়ামে পড়বে, অথচ আমার বাড়িতে যিনি কাজ করেন বা আমার ড্রাইভারের ছেলে বা মেয়ে ইংরেজি মিডিয়ামে পড়বে না কেন? তার মানে জন্মতেই আমরা আলাদা করে দিচ্ছি। কিন্তু তাহলে ভারতবর্ষকে কিন্তু আমরা ভাগ করে চলেছি কন্টিনিউয়াসলি। আমার কথা হচ্ছে যে তখন পড়াশোনার সুযোগটা সবার সমান পাওয়া উচিত। যেমন ধরুন আজকের দিনে আমাদের না খেতে পেয়ে কেউ মরে না, কম বেশি খাবার সবাই কিন্তু পায়। তো ঠিক সেরকমই এক কোয়ালিটির পড়াশোনা সবার পাওয়ার কিন্তু অধিকার আছে, এটা আমি মনে করি। এবং এটা আমি মনে করি বলে আমার খুব ক্ষুদ্র সীমিত সামর্থ্য আমি আগামী দিনগুলো ব্যয় করতে চাই এই বৈষম্য দূর করতে। তা এই বৈষম্যটা কোথায় বেশি? শহরে অতটা নেই, গ্রামাঞ্চলে বা একটু রিমোট এরিয়াগুলোতেই আছে। যার জন্য আমি প্রথম যখন স্কুল করেছিলাম, আমি সোনারপুর থেকেও 6 কিলোমিটার ভেতরে, আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার গেলেই সুন্দরবন এলাকা শুরু হয়ে যাচ্ছে, মানে জোন ই, যেটা সবচেয়ে অনুন্নত জোন। অ্যাজ পার পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে অনুন্নত জোন হচ্ছে জোন ই, আর জোন ই এখান থেকে 1.5 কিলোমিটার গেলেই শুরু হচ্ছে। সেই জন্য আমরা এখানে করেছিলাম। তারপরে আমরা করি নেক্সট, আমরা শুরু করি মিনাখায়। মিনাখাও সুন্দরবনের কাছে, উত্তর 24 পরগনায় পড়ে, দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনার একদম বর্ডার এরিয়া। তারপরে আমরা করেছি হোটোরে, ক্যানিংয়ে। আমরা বালিদ্বীপেও একটা স্কুলের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করছি ওদেরকে টিচার পার্টি যদি হেল্প করতে পারি। আগামী দিনে হিঙ্গলগঞ্জে আমাদের একটা প্ল্যানিং আছে করার, এবং আপনার কাটামারি বলে একটা জায়গা আছে, সেখানে একটা অনাথ স্কুল চালায়, তাদেরকেও আমরা চেষ্টা করছি কীভাবে কী সাহায্য করা যায়। আপাতত আমরা হাত বাড়িয়েছি যে মিড ডে মিলটা আমরা দেবো, এরকমভাবে আমরা ভাবছি। সেকেন্ড, তাই জন্য আমরা আবার একটা উত্তরবঙ্গে যখন আমাদের ইচ্ছে হলো যে উত্তরবঙ্গেতেও আমরা একটুখানি পা ফেলবো, তাহলে আমরা ওখানেও কিন্তু একটা অনুন্নত জায়গা, তারঘেরা ফরেস্ট, যেটা হচ্ছে ওদলাবাড়ি গ্রামাঞ্চলের আন্ডারে মালবাজার সাব ডিভিশনে একটা প্রত্যন্ত জায়গা, সেখানে আমরা করেছি। দুটো ইস্যু আছে, একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। অ্যাক্সেসিবিলিটি হচ্ছে অর্থাৎ ইংলিশি মাধ্যমে শিক্ষা অ্যাক্সেসেবল কিনা আমার কাছে। তাহলে অ্যাক্সেসেবল তো একটা বাচ্চা তো আর 200 কিলোমিটার ট্রাভেল করে গিয়ে পড়বে না, তো তাকে তার বাড়ির কাছে করতে হবে, যার জন্য আমাদের প্রত্যন্ত জায়গায় আনতেই হবে। আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এবার অ্যাফোর্ডেবিলিটিটা দেখুন, আমাদের তো কোনো অনুদান নেই, আমরা একটা টাকাও কিন্তু আজ অবধি কোনো সরকারি অনুদান নিইনি,
বা কোনো কারোর কাছ থেকে কোনো অনুদান নিইনি। এখানে যা কিছু কর্মকাণ্ড হচ্ছে সবটাই কিন্তু স্টুডেন্টদের টাকা দিয়েই আমরা করছি, বা আমাদের নিজস্ব যে ক্যাপিটাল ছিল সেইটা যেটা আমরা ঢেলেছিলাম ইনিশিয়ালি, সেইটা দিয়েই আমাদের কিন্তু কাজকর্ম চলছে। আমরা কিন্তু খুব মিতব্যয়ী, কিন্তু আমরা কিপটে নই। আমরা যেখানে খরচা করার দরকার, আমাদের প্রতিটি, ধরুন আমরা যে ওদলাবাড়িতে স্কুল শুরু করেছি, প্রতিটি ক্লাসরুম কিন্তু স্মার্ট ক্লাসরুম। আমরা রিসেন্টলি সমস্ত যতগুলো আমাদের স্কুল আছে প্রত্যেকটা স্কুলকে আমরা চেষ্টা করছি প্রতিটি ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করে ফেলা। এখনো হয়নি। এখন আমাদের ধরুন এই সোনারপুরে কালিকাপুরে যে স্কুলটা, সেখানে ধরুন আমাদের বোধহয় 40টা ক্লাসরুম আছে, কি 50টা ক্লাসরুম আছে। তো 50টা ক্লাসরুমের বোধহয় 30টা কি 35টা স্মার্ট, আরও 10-12টা বাকি আছে। এবং কিন্তু নতুন স্কুল, নতুন প্রজন্মের যে কটা স্কুল আমরা খুলছি বা আগামী দিনে খুলবো, সব স্মার্ট ক্লাসরুম। মানে ওটা ন্যূনতম পরিকাঠামো ওইটুকু থাকবেই আমাদের স্কুলে। তো এইটাই হচ্ছে আমাদের মানে মেন ব্যাপার, যে ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটিস ফর অল, এই মিশনটাকে এস্টাবলিশ করতে আমাদের পদক্ষেপ। আপনি যত আগামী দিনেও দেখতে পাবেন যে আমাদের যে সংগঠন, অর্থাৎ আমাদের জ্যোতির্ময় এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এখানে আমার যত সহকর্মী আছে, আমরা একই সূত্রে গাঁথা, যে আমাদের জীবনের যেটুকু ক্যাপাসিটি আছে আমরা এই বৈষম্যটাকে দূর করার জন্য কাজ করব। যে যেটা জানি, কেউ ফাইন্যান্স সাইডটা দেখবে, কেউ পড়াবে, কেউ ইনফ্রাস্ট্রাকচার দেখবে, কেউ স্পোর্টস দেখবে, কেউ জনসংযোগ দেখবে, কিন্তু আমাদের মূল মন্ত্র, মূল মিশন হচ্ছে যে এই যে ইনইকুয়ালিটি, স্বাধীনতার এত বছর পরে এটাতে, দেখুন আমি তো মানে কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমার মনে হয় কোথাও যেন আমাদের লিডারশিপের একটা খামতি থেকে গেছে, যে এডুকেশনে আমরা অনেকটা পিছিয়ে আছি। ভারতবর্ষের 150 কোটি লোক, আমরা যদি সবাইকে প্রপার শিক্ষা না আনতে পারতাম, আমরা অনেক বেশি, সেদিনকে দেখলাম আমরা মাত্র 8টা না 9টা নোবেল প্রাইজ পেয়েছে ভারতবর্ষ থেকে, অ্যাটলিস্ট 80টা 90টা নোবেল প্রাইজ পাওয়া উচিত। এতটাই ভারতবর্ষ উর্বর মস্তিষ্কের জায়গা, কিন্তু বেশিরভাগ লোককেই আমরা আওতায় আনতে পারছি না। আপনি আগেকার দিনে দেখবেন, আগেকার দিনে তাও একটা যখন ইয়ে ছিল যে ডিস্ট্রিক্ট থেকে প্রচুর ছেলে মেয়ে এসছে, কিন্তু এখন কোনো জায়গায় হারিয়ে যাচ্ছে। আমরা সবসময় দেখি যে মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিক্ট ভালো করে, উচ্চ মাধ্যমিকে এসে হারিয়ে যায়। তো এই যে ব্যাপারটা, এই জায়গাটা, উচ্চ মাধ্যমিক তো গেটওয়ে ফর হায়ার এডুকেশন। আমি তো বিশ্ববিদ্যালয়তে যাবই তো উচ্চতর বিদ্যালয় থেকে। তো ওই উচ্চতর বিদ্যালয়তে আমি পিছিয়ে যাচ্ছি। কত ছেলে গ্রামে জানেন 90+ পায় মাধ্যমিকে, তারা আর 11-এ ভর্তি হয় না, ভয় পায়। আরও একটা ভীষণ মানে দুঃখ আমার হয়, আমি একটা সরকারি স্কুলের প্রেসিডেন্ট ছিলাম, তাতে আমি দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা বড় ভয় পায় সায়েন্স সাবজেক্ট নিতে। তারা যেন আর্টস নেয়, আর তারপরে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি অথবা বাংলা অনার্স নেয়, নিয়ে তাদের কাছে ওই এসএসসির বেশি কিছু আর অ্যাসপিরেশন ভাবতে পারে না। এটা একটা কিন্তু খুব দুঃখ। আরেকটা হচ্ছে সরকারি স্কুলগুলো সরকার কি না করছে। সরকার পরিকাঠামো অনেক উন্নত করে দিয়েছে, সরকার ভালো মাইনে দিচ্ছে টিচারদের, 1 তারিখে মাইনে ঢুকে যায় তাদের, 30 তারিখে হয়তো ঢোকে। সরকার বই দিচ্ছে, সরকার মিড ডে মিলের থালা বাসন দিচ্ছে, সাইকেল দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, জুতো মোজা দিচ্ছে, কিছু দেওয়ার বাকি নেই। কিন্তু তা সত্ত্বেও সরকারি স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে না কেন? আপনি একটা নিয়ম খালি করে দিন, যে টিচার সরকারি স্কুলে পড়াবে তার ছেলেমেয়েকে ওই স্কুলেই পড়াতে হবে। একটা সরকারি স্কুলের টিচারের ছেলেমেয়ে সরকারি স্কুলে পড়ে না। এইরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আগামী দিনে সরকারকে দেখতে হবে, এবং এই চেঞ্জগুলো স্ট্রাকচারাল চেঞ্জ, ফিলোসফিক্যাল চেঞ্জ না আসলে এই যে তিমিরে আমরা সেই তিমিরেই পড়ে থাকবো, আমরা অরণ্যে রোদন করে যাব। কিন্তু আমি তো মানে ওই দিকে যেতে চাইছি না। আমি চাইছি যে আমার হাতে যেটুকু ক্ষমতা আছে, বা আমরা যারা একসঙ্গে কাজ করছি আমাদের হাতে যেটুকু আছে সেইটুকু দিয়ে, যেহেতু আমাদের এটা দৃঢ় বিশ্বাস এটা করলে মানুষের উপকার হবে, এবং আমাদের দেশ, আমাদের রাজ্য তথা আমাদের দেশ তথা মানুষ প্রজন্ম আরও উন্নত হবে। যাতে আমি বলছি না সবাইকে বৈজ্ঞানিক হবে সবাই, তা নয়, কিন্তু বিজ্ঞান সচেতন হোক,
সেটা নাহলে এগিয়ে যাওয়া যাবে না, এইটাই আমার বক্তব্য মোটামুটি। স্যার আপনি নিজেই বললেন যে আপনি মানে তখনকার দিনে সোনারপুর থেকে ট্রেনে করে বালিগঞ্জ যেতেন এবং বালিগঞ্জ মানে সাউথ পয়েন্ট স্কুলে পড়তেন, মানে বোঝাই যাচ্ছে যে বালিগঞ্জ থেকেও তো আপনার স্কুলটা মানে মোটামুটি একটা দূরত্ব ছিল, যাই হোক হেঁটে হোক যেভাবেই হোক আপনি স্কুলে পৌঁছতেন। হেঁটেই এই যেতাম, যে ওটা জামিলা দিয়ে হেঁটে যাওয়া যেত। এই যে ডিস্টেন্সটা আপনি ট্রাভেল করতেন, আপনি তো মানে পাবলিক ট্রান্সপোর্টেই ট্রাভেল করে যেতেন, এই যে আপনার একটা মানে স্কুলে যাওয়ার জন্য প্রথম দিকে আপনার বাবা মা কেউ একজন সাথে নিয়ে যেতেন, তারপরে আপনিও যেতেন একা একা, কিন্তু আপনি যে ব্যবস্থা আপনার স্কুলের জন্য করে দিয়েছেন, ট্রান্সপোর্টটা স্কুল ট্রান্সপোর্ট, এই যে এই জায়গাটা যে যে সুবিধাটা করে দিয়েছেন, এই সুবিধার কথাটা কি আপনার নিজের যে ছোটবেলার কষ্ট করে স্কুলে যাওয়া, সেই কষ্টটা চিন্তা ভাবনা করেই কি বাচ্চাদের জন্য এই সুবিধা করে দিয়েছে? অ্যাকচুয়ালি যদি বলেন যে সত্যি কথা বলতে কি, এখন ট্রেনে করে যেতে আমার সত্যি কষ্ট হবে, কিন্তু তখন কিন্তু কষ্ট হতো না, খুব আনন্দ হতো। আরও অনেকে যেত নানান রকম স্কুলে, তো একটা মানে ভালো লাগতো, মানে অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, ওয়েন ইউ আর ইয়াং না, ইউ ডোন্ট ফিল এনি টায়ার্ডনেস অর এনিথিং, আনন্দই লাগে, সব কিছুই আনন্দ লাগে। আমি তো এরকম হচ্ছে, যখন ক্লাস 7-8-এ পড়ি সাইকেলে করে যাতায়াত করেছি, তো সেটা একটা দারুণ আনন্দ। তো সেই হিসাবে ট্রান্সপোর্টটা একটা বড় ইম্পর্ট্যান্ট অ্যাসিস্ট্যান্স টু দ্য স্টুডেন্টস, 100%। তো আমরা সেটা করেছি, আমাদের তো প্রয়োজন আছে, কেন আমরা তো একটু দূরে, আমাদের দেখুন, ছেলে মেয়ে স্টুডেন্ট থাকে কোথায়? জনবসতিতে। এখন জনবসতিতে যদি আপনি একটা স্কুল করতে যান, আপনার কাছে সেই অর্থনৈতিক সামর্থ্য কোথা থেকে থাকবে? তাই জন্য একটু স্কুলগুলো যতই হয় একটু দূরেই হয়। আমাদের এই স্কুলটা ধরুন একটা, আমরা প্রথম দিন থেকে ঠিক করেছি যে আমরা যে একটা দৃঢ় বিশ্বাস যে ক্লাসের ফার্স্ট বয় সব সময় জীবনে ফার্স্ট হয় না। জীবনে ফার্স্ট হতে গেলে তাকে জীবন থেকে শিখতে হবে। জীবন থেকে শিখতে গেলে তার সেই সুযোগ পাওয়া চাই তো শেখার, অর্থাৎ তার অন্যান্য ফ্যাকাল্টি অ্যাপার্ট ফ্রম একাডেমিক সেইগুলোকে প্রোভাইড করতে হবে। সেটা বাবা মার পক্ষে সম্ভব না, সেটা বিদ্যালয় দেবে। তার জন্য বিদ্যালয়ের জায়গা দরকার, যার জন্য আমরা 22 একর জমি, মানে অর্থাৎ 60-70 বিঘে জমি দিয়েই স্কুল আমাদের। মানে আমি সত্যি বলতে পারি আমি যথেষ্ট গর্বিত। আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যা আছে, চট করে কোনো স্কুল ম্যাচ করতে পারবে না। হতে পারে এর চেয়েও ভালো কেউ আনবে, সে আনুক, আমাদের তাদের প্রতি সাধুবাদ রইল। যত স্কুলের প্রতি ইনভেস্টমেন্ট হয়, যত শিক্ষার মান আমাদের ভারতবর্ষে তথা আমাদের রাজ্যে বাড়ে, ততই আমাদের সবার মঙ্গল, ভবিষ্যৎ আমাদের ততটাই উজ্জ্বল হবে। তো আমি আশা করব যে আরও লোকেও এগিয়ে আসবে, কিন্তু এতটা সত্যি চট করে আনা ডিফিকাল্ট আছে। তো আমরা প্রথম দিন থেকে এটা এনেছি। এইটা আমাদের আমাদের সব স্কুলগুলোর মধ্যে কিছু না কিছু খেলার, কিছু না কিছু ইয়ে আমরা রেখেছি। ইভেন ইদানিংকালে আমরা যে আপনারা জানেন যে গত 9ই মে আমরা পার্ক সার্কাসেও একটা আমাদের পদার্পণে রেখেছি, সেখানেও আমরা কিন্তু অ্যাডিকুয়েট খেলাধুলার ফেসিলিটি নিয়েই আসছি। স্যার খেলার বিষয়টা একটু পরে আসছি, আর কয়েকটা বিষয় একটু জেনে নিই। শুধু স্কুলিং না, মানে বিদ্যালয় শিক্ষা শুধু নয়, আপনি বিদ্যালয় পরবর্তী জীবনে কোন দিকে যাবে তারও তো একটা দিক নির্দেশনা আপনার এই ক্যাম্পাসেই রেখেছেন। যেমন ধরুন ল কলেজ, আইটিআই ট্রেনিং, এই ধরনের যে দিক নির্দেশনাগুলো রেখেছেন, এগুলো তো মানে অনেক দূর চিন্তাভাবনা, অনেক দূরদর্শিতা করে আপনি নিশ্চয়ই এগুলো রেখেছেন, যে পড়াশুনো তো ঠিক আছে, 12 তো পাশ করলো, তারপরে তারপরে কর্মজীবনটা কোন দিকে এগোবে? ন্যাচারালি এটা তো খুব প্রাসঙ্গিক। হায়ার সেকেন্ডারি পাস করার পর তাকে পড়াশোনাটা এমনভাবে করতে হয় যেটা হচ্ছে আপনার মানে কি বলবো, বৃত্তিমূলক, অর্থাৎ ভোকেশনাল, উইচ উইল গে আর্নিং ওরিয়েন্টেড। তো ন্যাচারালি সেইটার থেকে আমাদের যে যে কটা কোর্স এখানে আছে, সবই কিন্তু ওই দিকে এইমিং টু প্রোভাইড আ গেইনফুল এনগেজমেন্ট। তো সেই জন্য আমরা গ্রামের দিকে আমাদের আইটিআইটা দেখুন, মানে সত্যি কথা বলতে কি, আইটিআই প্রোগ্রামটা ভীষণ ভালো প্রোগ্রাম। এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে হয়, 2 বছরের প্রোগ্রাম। এরপরে আপনি ডিপ্লোমা করতে পারেন, এরপরে আপনি ডিপ্লোমার পরে বিটেক করতে পারেন, সো ইঞ্জিনিয়ারিংয়ের দরজা খোলা। আইটিআই পাস করেই চাকরি, একটা ছেলে আমার বেকার নেই, নট ইভেন ওয়ান। আমার দুটোই ট্রেড, ফিটার আর ইলেকট্রিশিয়ান, দুটোই 100%। আমাকে আমার বন্ধু বান্ধবরা যারা কারখানা টারখানা চালায় ফোন করে
যে ছেলে দে না, ছেলে দে না, আমার কাছে ছেলে থাকেই না, পাই না। তো আমি নিজেই ইনফ্যাক্ট ওদলা বাড়িতে পাঠাবো বলে যে একটা ইলেকট্রিশিয়ানকে পাঠাবো, যাতে সে মেনটেন্যান্সের জন্য এখন থেকে ট্রেনিং হিসেবে জয়েন করে যাবে। তো পাচ্ছি না। তো আর এরা খুব ভালো ছেলে, এরা আবার আইটিতেও চলে যাচ্ছে অনেকে, বিভিন্ন কাজে চলে যাচ্ছে অনেকে। তো এটাও কাজের, আর লটাও আমাদের কাজের। লটা তো যথেষ্ট ভালো, এবং এটা একটা স্বাধীন ব্যবসা, স্বাধীন পেশা। চাকরিও করতে পারে, জুডিশিয়ারি হতে পারে, হায়ার এডুকেশন করে প্রফেসর হতে পারে, কর্পোরেটে যেতে পারে, আবার লিটিগেশনেও আসতে পারে, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে বা হাইকোর্টে তারা প্র্যাকটিস করতে পারে, করছে। এবং আমার অনেক ছেলে মেয়েই খুব নাম করেছে, ভালো প্র্যাকটিস করছে ডিস্ট্রিক্ট কোর্টে, হাইকোর্টে। তো উই আর হ্যাপি। এছাড়া আমাদের আরেকটা কোর্স আছে বিএড, সেটা আমরা শিক্ষক ট্রেনিং আছি, শিক্ষকতার ট্রেনিং অ্যাকচুয়ালি, এডুকেশন। তো সেটাও আছে, সেটাও হচ্ছে টিচার করার জন্য। আমাদের নিজেদেরই প্রচুর টিচার লাগে, আর আমাদের এখন স্কুল খুলছে। তো আমি বলবো যে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে সমস্ত শিক্ষক বন্ধুদের, যে তোমরা কিন্তু খালি সরকারি স্কুলে পড়াবে এরকম না ভেবে বেসরকারি স্কুলগুলোর দিকেও তাকাও, সেখানেও কিন্তু একটা ভালো কেরিয়ার হতে পারে। এবার আসি খেলাধুলার দিকে। আপনি তো মোহনবাগান ক্লাবের মেম্বার, ডালহাউসি অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এবং আপনি খেলাধুলোর সাথে কিন্তু একদম মানে অঙ্গাঙ্গিভাবে, ঠিক যেমন অ্যাকাডেমিক্সের সাথে যুক্ত, ঠিক সেরকমই কিন্তু মানে ব্রেন অ্যান্ড ফিল্ড দুটোই কিন্তু একসাথে চলছে। কিভাবে? না, খেলাধুলাতে আমি ছোটবেলা থেকেই ইন্টারেস্টেড, আর মানে ছাত্র অবস্থা থেকেই। তারপরে কর্মজীবনে কিছুদিন আমি বাইরে ছিলাম, সেখানে একদমই হয়নি। ফিরে এসেছি যখন, তখন থেকে মানে 2000 সাল থেকে আমি আবার খেলাধুলাটা মানে যথেষ্টভাবে যোগদান করেছি। এই মুহূর্তে আমি রাজ্যের কাবাডিরও সচিব, এবং কাবাডি খেলাটা আমার খুব ভাল লাগে, যেহেতু গ্রামে গ্রামে খেলা হয়। আমাদের এখানেও কাবাডি আমার স্কুলে 14টা স্পোর্টস প্র্যাকটিস হয়। তো মোহনবাগানের মেম্বার তো বটেই, মোহনবাগান ছোটবেলা থেকে আমরা। এখন যেটা মানে খেলাধুলার জন্য যেটা আমি বলবো, যে খেলাধুলার একটা বিরাট মানে সম্ভাবনা আছে। ঠিক যেমন ভালো করে পড়াশোনা করলে ইন্ডিয়াতে অনেক নোবেল প্রাইজ হতে পারে, তেমনি অনেক অলিম্পিয়ানও হতে পারে, হওয়ার সুযোগ আছে। আমরা ঠিক সঠিকভাবে জিনিসটাকে তৈরি করতে পারছি না, এবং এটা একমাত্র সম্ভব বিদ্যালয় লেভেলে। এত অর্গানাইজডভাবে এত ছেলে মেয়েকে পাওয়া আর কোনো স্ট্রাকচারের মাধ্যমে সম্ভব না। তার জন্য জ্যোতির্ময়তে প্রথম থেকেই আমরা রেখেছি। আপনি জানেন বোধহয়, আমাদের জ্যোতির্ময় 3টেই ফুটবল খেলে, আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 13। আমাদের একাডেমি আছে, এলিট একাডেমি। আমাদের একটা ক্লাব আছে, জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব, এই স্কুলেরই ক্লাব, যেটা সেকেন্ড ডিভিশনে এখন বর্তমানে খেলছে। এবং আমি বেশ আনন্দের সঙ্গে বলতে পারি, আমাদের একটা মেয়েদের টিম আছে যারা কন্যাশ্রী কাপ খেলছে। এই মুহূর্তে কন্যাশ্রী কাপে আমাদের গ্রুপে আমরা টেবিলের টপে, 5টা খেলে 13 পয়েন্ট। তো আমাদের খেলাধুলাটা একটা আমাদের মানে বলতে পারেন আমাদের রক্তে মিশে আছে। আমরা গ্রামের ছেলে তো, আমাদের খেলাধুলাটাই আমাদের চিত্ত বিনোদনের একমাত্র জায়গা ছিল। তো স্ট্রাকচার্ড গেম, আনস্ট্রাকচার্ড গেম সব রকম খেলতাম। কিছু নেই তো পুকুরে সাঁতার কাটতাম। তো ন্যাচারালি আমাদের সেইটা একটা মানে মজ্জাগত ব্যাপার। সেটা নিশ্চিত এখন প্রকাশ পাচ্ছে বাচ্চাদের মাধ্যমে। এখন তো নিজে খেলতে পারি না, এখন খেলা হলেই ভাল লাগে। একদিকে পড়াশুনো আর একদিকে খেলাধুলা, তার সাথেও কিন্তু সমাজ সেবার মানে মনের অন্তরালে একটা সমাজ সেবার একটা ইচ্ছা, যেটা আমরা যতটুকু জানতে পেরেছি। আপনার একটা সেবা প্রতিষ্ঠান আছে, নার্সিং হোম আছে, এবং আপনার আগামী দিনে বয়স্ক মানুষদের প্রতি আপনার একটা সেবার একটা চিন্তা ভাবনা আছে, সেরকমও আমরা কিছু জানতে পেরেছি। তো সেইগুলোর ব্যাপারে একটু বলে উপকৃত হই। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত বহুদিন। যদিও আমার নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই, আমি চীনা দেশের 5টা সরকারি ইউনিভার্সিটির পার্টনার। তাদের সঙ্গে সহযোগিতায় আমি কিন্তু মেডিকেল এডুকেশন অ্যাট দি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল লিডিং টু MBBS ডিগ্রি কন্ডাক্ট করি। এবং দীর্ঘ 20 বছর অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 8,000-এর ওপর মানে ছাত্র ছাত্রী
তারা ডাক্তার হয়ে পাশ করে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা প্র্যাকটিস করছে। তার মধ্যে ভারতবর্ষেও প্রায় 4,000-এর ওপরে ডাক্তার ছাত্রছাত্রী আমার আছে। পশ্চিমবঙ্গে 1,000-এর ওপরে ছাত্রছাত্রী আছে যারা পাশ করে ডাক্তার। ইভেন আপনার পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ সার্ভিস, সেখানেও 500-600 ডাক্তার আছে। আমি এই রিসেন্টলি ওদলাবাড়িতে খুললাম। ওদলাবাড়িতে ওখানে মালবাজারে আমার ছাত্রকে পেলাম। ওদলাবাড়ি প্রাইমারি হেলথ সেন্টারের যে ডাক্তার, সেও আমাকে ফোন করে বলছে, স্যার আমি এখানে আছি। তো এটা একটা আমার যোগাযোগ বহুদিনের। আমাদের একটা নার্সিং কলেজ আছে মালদায়, এবং নার্সিংহোম আমরা এখানেই করেছিলাম। কেন, যেই সময় নার্সিংহোম কলেজ হোমটা আমরা করি, সেই সময় না খুব অবস্থা ভালো না। সেটা হচ্ছে যে গ্রামের লোকেদের না শরীর খারাপ হলে না ভীষণ বিপদ হতো। কী হতো, দেখুন আপনার মেয়েকে বিয়ে দেবেন, আপনি আগের থেকে প্ল্যান করে জমাতে পারেন। আপনার ছেলেকে উচ্চশিক্ষায় নিয়ে যাবেন, আপনি আগের থেকে প্ল্যান করে জমাতে পারেন। কিন্তু আপনার মার হঠাৎ রাত্রিবেলা শরীর খারাপ হবে, কি আপনার স্ত্রীর শরীর খারাপ হবে, কি আপনার ছোট ছেলের এমন জ্বর আসবে, জ্বর আর নামছে না, 105 জ্বর, আপনি কিন্তু এটা কোনো প্রিপারেশান নেই। তখন কিন্তু মানুষ একদম পাগল হয়ে যেত। আমি যেহেতু গ্রামে থাকি, আমার কাছে যেটা বললাম যে একটা জনসংযোগ ছিল বলে, যে আছে বলে সবাই আমার কাছে ছুটে আসতো। তখন ওদের গভর্নমেন্টের হসপিটাল ছাড়া ওদের কোনো উপায় ছিল না, এবং গভর্নমেন্ট হসপিটালে সিট পাওয়া ভীষণ দুর্বিষহ, আপনি জানেন। মানে আমার একজন স্টাফই আমার ছিল, যে আমার যত অ্যালামনি স্টুডেন্ট তাদের সঙ্গে যোগাযোগ রাখতো। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োজিত, তাদের সঙ্গে যোগাযোগ রাখতো যাতে আমরা সেই হাসপাতালগুলোতে আমার ছাত্রছাত্রীদের যোগাযোগ করে যাতে ভর্তি করাতে পারি। এই জিনিসটা ইদানিংকালে কিন্তু অতটা প্রকট নয়। আমার কাছে এখন সকালবেলা কেউ ভর্তি হতে আসে না। কেন আসে না জানেন? এটাও আমি সরকারকে মানে একদম বলবো যে রিয়েলি স্যালুট টু দেম, যে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। এই স্বাস্থ্যসাথী কার্ড হওয়াতে তাদের এই ভর্তি হওয়ার ব্যাপারটা কিন্তু একদম উঠে গেছে। এখন আর কোনো টেনশন নেই। এখন যে কোনো বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে তারা যায়। আমার নার্সিংহোমটা তখন করা হয়েছিল ওই সময় যখন স্বাস্থ্যসাথী হয়নি। আমি সেই ভেবেছি যে একটা নিজের কাছে থাকুক বাবা, আমার ঠেকা ব্যাঠাকা আমি তো ঢোকাতে পারবো আমার এখানে। আর আমার যেহেতু এত ডাক্তার ছাত্র, আমার একজন ডাক্তার ছাত্র ডক্টর অভিজিৎ কর্মকার, ও এখন ডিএম পাস করে গেল এনআরএস থেকে এবার। ওকে, ওই মেডিকেল ডাইরেক্টর ছিল। ওকে বললাম, বাবা একটু গ্রামের দিকে সার্ভিস দে, পয়সা তো মানাবি, কিন্তু একটু সার্ভিস দে। সেই দিয়ে শুরু করা, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাওয়াতে এখন ওটা প্রকট নয় আর। তো এই জন্যই আমার নার্সিং হোমটা করা, যে এই হচ্ছে ব্যাপার। আর বয়স্ক মানুষদের প্রতি আপনার যে সেবায় করার যে পরিকল্পনাটা আছে, সেইটার ব্যাপারে কি বলবেন? এইটার ব্যাপারে আমি আপনাকে বলছি একটা মানে ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলছি। আমার 3টে মেয়ে, একটাও আমার সঙ্গে থাকে না। তো এইটা কিন্তু সব জায়গায়। তো যার জন্য বয়স্ক লোকরা, এক তো হচ্ছে তাদের একটা সেবার প্রয়োজন যেমন আছে, তারা বড় একাকিত্বেও ভোগে। তো সেই জায়গাটা দূর করার জন্য একটা মানে বাসস্থান, যেটাকে আমরা চলতি কথায় বৃদ্ধাশ্রম বলি। আমরা ঠিক বৃদ্ধাশ্রম বলতে চাই না, আমরা এটাকে একটুখানি মানে বলে না লাইফ বিগিনস আফটার 60, অনেকটা আমরা ওই রকম টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে, যে নেভার সে ডাই। তো ওইটা হচ্ছে ব্যাপার। আমরা এটার নাম দিয়েছি ইয়াং হার্টস ক্লাব। আমরা এখানে একটা ওরকমই একটা বাসস্থান করছি, এবং এটা একদম মানে উন্নত মানের একটা বাসস্থান হবে, যেটা কলকাতার বুকে যে কোনো এই জাতীয় বাসস্থানের সঙ্গে তুলনামূলকভাবে বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার এবং প্রাইস ওয়াইজ অলসো মানে ভ্যালু ফর মানি যাকে বলে, আমি বলবো না খুব সস্তা হবে তুলনামূলকভাবে, কিন্তু ভ্যালু ফর মানি। অর্থাৎ ইট উইল বি এয়ার কন্ডিশনড, এবং প্রত্যেকটি রুম একটা আলাদা করে, প্রত্যেকের নিজস্ব রুম, নিজস্ব বাথরুম, নিজস্ব ব্যালকনি, এবং 24 আওয়ার্স দেখাশোনার সুযোগ, 4 বেলা 5 বেলা যা খাওয়া দাওয়া সমস্ত কিছু, এবং টি কফি মেকার ইন ইচ রুম, প্রতিটি রুমে টিভি, তবে কমন ডাইনিং হল, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা স্কুলেও করেছি, সব জায়গায় করি, সেটা হচ্ছে এই 12 মাসে 13 পার্বণ, মানে এনগেজ করে রাখা। এনগেজ করে রাখা, সেই এনগেজ করে রাখার মতো আমাদের কিন্তু সব সময় কিছু না কিছু মানে প্রোগ্রাম থাকবে, যে প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমরা তাদেরকে এনগেজ করে রাখবো, তাদেরকে হাসি খুশি রাখবো,
এবং আমাদের যেহেতু একটা পাশেই নার্সিংহোম রয়েছে, আমাদের প্রাথমিকভাবে কোনো রকম মেডিকেল এমার্জেন্সিতে পরিষেবা দিতে অসুবিধা হবে না, এবং আমরা তাদের প্রয়োজন অনুসারে তাদের নির্দেশনায় বড় কোনো হসপিটালের সঙ্গে টাই আপ করে রাখবো। সেটা মেডিকা হতে পারে, পিয়ারলেস হতে পারে, রবীন্দ্রনাথ ট্যাগোর হতে পারে, বা এই জাতীয় কোনো বড় হসপিটালের সঙ্গে, যেখানে এমার্জেন্সি হলে আমরা উডল্যান্ডস হতে পারে, বেলভিউ হতে পারে, তার ছেলেমেয়ে যা চাইবে তাই। এবং আমরা যেটুকু চার্জ নিচ্ছি মানে খুব চুলচেরা করে বিচার করে কস্টিং করে আমরা যেটুকু না নিলেই নয় সেটুকু, যা কিন্তু পরিষেবার মানটা যেন একদম উন্নত মানের হয়, এটা দিয়ে আমরা শুরু করছি। এবং যদি আমাদের ঠিকঠাকভাবে আমরা পরিষেবা দিতে পারি, তাহলে আগামী দিনে আমরা হয়তো আমরা এখন 14টা বা 16টা রুম দিয়ে শুরু করছি, পরে আমরা কিন্তু হতে পারে যে 50টা কি 100টার একটা ইউনিট ইমিডিয়েটলি বানাবো। এবং যদি তারপরেও সাকসেসফুল হই আমরা, তাহলে আমরা অন্যান্য জায়গায়, এবং সেরকম যে দেখুন আজকে যত বয়স বাড়ে তত কিন্তু আপনার সেবার প্রয়োজন পড়ে। ধরুন আজ থেকে 10 বছর আগে আমার কোনো হেল্পই লাগতো না, এখন আমার এখন 64 বছর বয়স, আমার এখন মনে হয় যে এইটা একটু করে দিলে ভালো, বা একটু চাটা দিত বানিয়ে। আগে তো আমি লোককে চা বানিয়ে দিতাম। তো তো সেইটা হচ্ছে বয়স বাড়লে এটা স্বাভাবিক। এবার আপনি দেখুন পৃথিবীতে আমাদের ইন্ডিয়া বা চায়নার বয়সটা চায়নার চেয়েও কম, আমাদের ইন্ডিয়ার অ্যাভারেজ এজ অনেক কম। ওয়ারেজ যেসব দেশগুলো যথেষ্ট ডেভেলপড কান্ট্রি, পার্টিকুলারলি ইউরোপের, তাদের কিন্তু অ্যাভারেজ বয়সটা বেশি। অ্যাভারেজ বয়সটা বেশি বলে তাদের কিন্তু হেল্পের দরকার। তার জন্য আমার একটা প্রোগ্রাম আমি শুরু করেছি এখন, এখান থেকে কোয়ালিফাইড নার্স তাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখিয়ে জার্মানিতে পাঠাচ্ছি। তো সেইটার সঙ্গে সঙ্গে আমাদের এই ইয়াং হার্টস ক্লাবেরও, আমাদের এটার নামটা হচ্ছে ইয়াং হার্টস ক্লাব। তো এই ইয়াং হার্টস ক্লাবটা আমরা প্ল্যান করেছি যে আমরা পৃথিবীর অন্যান্য জায়গাতেও এই সার্ভিসটাকে নিয়ে পৌঁছাবো। তো সেটা আমাদের এটা আমাদের সিইও হচ্ছেন ম্যাডাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আমি রিকোয়েস্ট করবো আপনি ওনার সঙ্গে একবার দেখা করবেন এই ব্যাপারে ডিটেলসটা উনি আপনাদেরকে আরও ভালো করে বলতে পারবেন। এবং আপনার চ্যানেলে যারা ভিউয়ার আছে তাদেরকে যদি আপনারা এটা জানাতে পারেন ইনফরমেশনটা, এটা আমাদের যেমন উপকার হবে, যারা আমাদের উপভোক্তা হবেন, আমি আশা করি তারা খুবই স্যাটিসফাইড হবে।